বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থকেন্দ্র নবদ্বীপ একটি ঐতিহাসিক ও পবিত্র শহর, যা মূলত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে পরিচিত। প্রায় 1000 বছরের পুরনো এই শহরটি পূর্বে সেন রাজবংশের রাজধানী ছিল এবং প্রাচীন বাংলায় শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু হওয়ায় একে বাংলার অক্সফোর্ড বলা হয়। এই নবদ্বীপ পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। অসংখ্য মন্দিরের শহর নবদ্বীপ থেকে চলুন আজ ঘুরে আসি। শিয়ালদহর দিক দিয়ে যারা আসবেন তারা নামবেন কৃষ্ণনগর স্টেশন, সেখান থেকে অটো ধরবেন, পার হেড 35 টাকা করে ভাড়া নেবে, নামবেন স্বরূপগঞ্জ ঘাট। এছাড়াও আপনারা বাসেও আসতে পারেন, বাসে আসলে নবদ্বীপ ঘাটের বাস ধরবেন। আর যারা হাওড়ার দিক দিয়ে আসবেন তারা নামবেন বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন, সেখান থেকে টোটো রিজার্ভ করলে পুরো নবদ্বীপ শহর ঘুরিয়ে দেখাবে। আমরা অটো এলাম, ঢুকে পড়লাম স্বরূপগঞ্জ ফেরিঘাটে। এবার প্রথমে আমরা টিকিট কেটে নেব। পার হেড 3 টাকা করে নৌকার টিকিট পড়বে। আর যারা বাইকে আসবেন বাইক ভাড়া 10 টাকা। ওই যে নৌকা দেখা যাচ্ছে, চলুন আগে নৌকায় উঠে পড়া যাক। ভোর 5:30 থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত এই নৌকা চলাচল করে। দিনের বিভিন্ন সময়ে গঙ্গার রূপ বিভিন্ন হয়। ওই যে দূরে মায়াপুরের ইস্কন মন্দির দেখা যায়। অধিকাংশ যাত্রীর মতে এটি কেবল নদী পারাপার নয়, বরং চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যাওয়ার এক পবিত্র যাত্রা। এবার আমরা নৌকা থেকে নেমে পড়লাম, চলুন রাস্তার দিকে যাই। রাস্তার এপাশে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে একদম নেমেই টোটো স্ট্যান্ড, আর প্রচুর হোটেল, লজ, মিষ্টির দোকান, অন্যান্য দোকানও রয়েছে। থাকার জন্য কিন্তু এখানে লজ বা হোটেলের কোনো অভাব হবে না। এই যেমন ধরুন দেখতে পাচ্ছি মা দুর্গা ওয়েভার লজ, নদিয়া লজ, নবদ্বীপ লজ, বিবেকানন্দ হোটেল অ্যান্ড বোর্ডিং, মা গঙ্গা হোটেল, এরকম আরও প্রচুর রয়েছে। আর এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো রিজার্ভ করে নেবেন। নবদ্বীপের যত ভালো ভালো মন্দির রয়েছে সমস্ত ঘুরিয়ে দেখাবে, 500 টাকা নেবে। চলুন আমরাও তাহলে যাত্রা শুরু করি। আমরা প্রথমে এসে পৌঁছালাম নবদ্বীপে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে। আমি এখন আশ্রমের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আগে বাইরে থেকে পুরো আশ্রমটা আপনাদের দেখাই। অসাধারণ শিল্পকর্ম, দারুণ হাতের কাজ। ভেতরে ঢুকে আসলাম। আগে প্রথমে আশ্রমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এদিকে রয়েছে শ্রী শ্রী গোপেশ্বর মহাদেবের মন্দির। এই যে বাবা ভোলানাথের মূর্তি, গোপেশ্বর মহাদেব দর্শন করি। বৈষ্ণব সাধক শ্রী শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহাশয়, যিনি বড় বাবা বা দাদামশাই নামে পরিচিত, তিনি 1312 বঙ্গাব্দে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। চলুন আশ্রমের মেন মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে সময়ে এসে উপস্থিত হয়েছি এই সময়ে বিগ্রহের মেন দরজা বন্ধ রয়েছে। আমি বলবো আপনারা একটু সকাল সকাল আসবেন, 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে গেলে আপনারা বিগ্রহের মুখদর্শন করতে পারবেন। টিকিট করে এখানে ঘুরে টুরে একটা সবাই প্রসাদ করতে হবে। খোলে কখন এটা? কে মানে এই মন্দির এটা খোলা, আশ্রম খোলা তো মঙ্গল আরতির সময় থেকে সকাল ভোরবেলা থেকেই না? হ্যাঁ। এটা আশ্রমের অফিস। এখান থেকে সকাল সকাল ভোগের কুপন নিয়ে নেবেন, তাহলে মহাপ্রসাদ আপনারা পেয়ে যাবেন। দীক্ষা নেওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারবেন। যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম শ্রী শ্রী জগাইমাথায় উদ্ধার মন্দিরের সামনে। দেখছি যোগপীঠ শ্রীবাস সঙ্গন মন্দির। এখন এই মন্দিরগুলো বন্ধ আছে।
নবদ্বীপের এত অলিগলি আর এত ঘিঞ্জি রাস্তা, আমি বলবো যে আপনারা যখন আসবেন তখন টোটো বা বাইকে আসাই সব থেকে বেস্ট। 4 চাকা নিয়ে কেউ আসবেন না নবদ্বীপ ঘুরে দেখার জন্য, বাইক বা টোটো। এসে পৌঁছালাম ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে, শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। আর সকালে কটায় খোলা ওপেন হয়? সকালেও ঠিক নেই, কোনোদিন 5টার সময় খোলা হয়, 4:30-তেও খোলা হয়। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের 3 বছর পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তি নির্মাণ করেন এবং 80 বছর ধরে এই বিগ্রহকে নিজের স্বামী হিসাবে নিত্য সেবা করেন। প্রতিদিন 5 বার ভোগ নিবেদন করা হয় এখানে। এদিকে রয়েছে চৈতন্যদাস বাবাজির সমাধিস্থান। এই পাশে এটা হলো নবদ্বীপ জেলার খুব বিখ্যাত আনন্দকানন, যা কিনা একটা জনপ্রিয় পার্ক এবং পিকনিক স্পট। এবার এসে পৌঁছালাম নবদ্বীপের উত্তরে প্রাচীন মায়াপুরে নিমাইয়ের অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থানে। এই প্রাচীন মায়াপুরের জন্মস্থানকে বহু পণ্ডিতগণ মহাপ্রভুর আসল জন্মস্থান বলেই চিহ্নিত করেছেন। বলা হয় এই মন্দির সংলগ্ন যে প্রাচীন নিমবৃক্ষ দেখতে পাচ্ছেন, এর নিচেই নাকি নিমাই জন্মগ্রহণ করেছিলেন। এই যে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি সচিমায়ের কোলে শুয়ে আছেন আদরের নিমাই। জন্মস্থানের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মহাপ্রভুর মন্দির, যা ঘিরে ভক্তদের প্রচুর সমাগম ঘটে। চলুন মন্দিরের মধ্যে যাওয়া যাক। বিগ্রহ দর্শন করুন। রাধাকৃষ্ণের মন্দির, মহাপ্রভুর বিগ্রহ। পুরো মন্দিরটার ভেতরটা আপনাদের একবার ঘুরে দেখাই। ভীষণ স্নিগ্ধ, পবিত্র এবং মনোরম পরিবেশ বিরাজ করছে। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে যেমন রহস্য আছে, তেমনই জন্মস্থান নিয়েও বিতর্ক কম নয়। শ্রী ভক্তিবিনোদ গোস্বামী অর্থাৎ কেদারনাথ দত্ত গঙ্গার অপর প্রান্তে জলঙ্গির তীরে অবস্থিত বর্তমান মায়াপুরে গভীর রাতে আলোর জ্যোতি এবং তুলসী বৃক্ষ দর্শন করে এই স্থানটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে চিহ্নিত করেন। তবে বিতর্ক যাই থাকুক না কেন, নিমাইয়ের শৈশব ও যৌবনের স্মৃতিবিজড়িত নবদ্বীপের প্রতিটি ধূলিকণায় তার স্পর্শ অনুভূত হয়। চলুন বেরিয়ে পড়া যাক। এবার এসে পৌঁছালাম নরহরি ধামে, নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে। এখানেই রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মূর্তি। আর এখানে ঢুকতে গেলে প্রথমে জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আমরাও 2টো টিকিট কেটে নিলাম। এবার ভেতরে প্রবেশ করছি। সামনে দেখতে পাচ্ছি একটা গুহা মতন করা রয়েছে, পাশ দিয়ে রয়েছে ছোট জলাশয়, আর জলাশয়ে প্রচুর রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে, যেগুলো দেখতে অসাধারণ লাগছে। আর এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী, মহাপ্রভুর পশুপক্ষী প্রেম, তার হরিনাম সংকীর্তন, এই সমস্তই মূর্তি আকারে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকেই দেখি একদিকে শ্রী বিষ্ণুর মূর্তি। মন্দিরের ভেতরটা ঠিক এরকম। এখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার, তার লীলা কাহিনী মূর্তির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ওপরে বর্ণনা দেওয়া রয়েছে, তার নিচেই এরকম মূর্তি আকারে উপস্থাপন করা। এটা শ্রী নৃসিংহ লীলা, হিরণ্যকশিপু বধ করছেন। এদিকে রাবণের আগমন, সীতা হরণ করে নিয়ে যাচ্ছে। এখানে অষ্টসখী দেখানো হয়েছে, রাধা মাধব তার অষ্টসখীদের নিয়ে অসাধারণ সাজসজ্জা। নারুগোপাল দোল খাচ্ছে। লাড্ডু গোপাল। আর দেখছি জগন্নাথ দেবের অনন্য রূপ। জগন্নাথ দেবের এই অদ্ভুত সুন্দর রূপ ভক্তদের কাছে একান্ত আপন এবং প্রাণের ঠাকুর। বেরিয়ে এসে দেখছে সে 60 ফুটের বিশ্বের সর্বোচ্চ গৌরাঙ্গ মূর্তি। এই মূর্তি দেখার জন্য বহু ভক্তের সমাগম হয়।
পদ্মের উপরে দাঁড়িয়ে আছেন গৌরাঙ্গ, সামনে দুবাহু তুলে ভক্তদের দিকে চেয়ে আছেন, মাথার উপরে ছোট্ট ছাতা, সামনে তার পদযুগল। অসাধারণ। এখানে সকালে 8:30 থেকে 9টা, দুপুরে 12টা থেকে 1টা এবং রাতে 8:30 থেকে 9টা পর্যন্ত মহাপ্রসাদ পাওয়া যায়, যার মূল্য 60 টাকা, 80 টাকা এবং 150 টাকা। এখানে পাশেই রয়েছে দোকানপাট, যেখানে ঠাকুরের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে নরহরি সেবা মিশন, যেটা দুপুর 12টা থেকে 4টে অবধি খোলা থাকে। আর এখানে ঘর ভাড়া পাওয়া যায়, ডরমেটরির ব্যবস্থা রয়েছে, প্রসাদ ভোগ পাওয়া যায়, যার মূল্য তার সমস্তই এই নোটিশে দেওয়া রয়েছে, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। খাওয়ার জন্য এখানে মহাপ্রসাদ হিসাবে দুপুরে অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি 80 টাকার বিনিময়ে পাওয়া যায়। আর এখানে বিভিন্ন আরতি ভোগের মূল্য দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন ভিডিও পজ করে। আর এখানেই রয়েছে রাধা মাধবের বিগ্রহ। আমি দর্শন করার সাথে সাথে আপনাদেরও বলবো এই অসাধারণ বিগ্রহ দর্শন করুন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য বা ঘর ভাড়ার জন্য অনলাইন বুকিং করা যায় না, আপনাদের এখানে এসেই অফিসের সাথে যোগাযোগ করে বুকিং করতে হবে। এরপরেই চলে এসেছি নতুন একটা জায়গায়, যেটার সন্ধান হয়তো আপনাদের সহজে কেউ দেবে না। এটা হলো নবদ্বীপ অঞ্চলের ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্ট এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অক্সবো লেক। আপনারা একে নবদ্বীপে আসলে এই জায়গাটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, যেমন ধরুন অসপ্রে, রুডিশেল ডাক, গ্রে হেরন, পার্পেল হেরন, এই জাতীয় পাখিগুলো সাইবেরিয়া, তিব্বত, মধ্য এশিয়া থেকে এখানে চলে এসে আশ্রয় নেয়। আর এর ঠিক বিপরীত পাশেই রয়েছে নবদ্বীপ ইউথ হোস্টেল, এই যে আপনাদের দেখাচ্ছি। এখানে বর্তমানে আর কেউ থাকে না, এটা পরিত্যক্ত হয়েই পড়ে আছে। চলুন এবারে চলে আসলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে বা চৈতন্য মহাপ্রভুর শ্বশুরবাড়ি। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সনাতন মিশ্রের কন্যা। আমরা সেই বিষ্ণুপ্রিয়া দেবীর পৈতৃক ভিটেতে উপস্থিত হয়েছি। ভেতরে ঢুকে দেখছি এটা বর্তমানে গেস্ট হাউস হিসাবেও ব্যবহার করা হয়, অনেক মানুষজন এখানে এসে থাকেন। এটা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের থেকে ঢিলমারা দূরত্বে অবস্থিত। 500 টাকা করে পার ডে রুম ভাড়া পাওয়া যায়। বিষ্ণুপ্রিয়া দেবী এবং চৈতন্য মহাপ্রভুর বিবাহের ছবি, এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ, যেখানে নিত্য পুজো হয়। লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুর পর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের বছর 5 পরেই নিমাই গৃহত্যাগ করে সন্ন্যাস নেন। বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স তখন 15। চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবীও প্রায় সন্ন্যাসীর মতোই কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে জীবনযাপন করতেন। এবার চলে এলাম নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব ক্ষেত্র সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে ঢুকতে গেলেও কিন্তু জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হবে। চলুন ভেতরে ঢুকি। ভেতরে এখানে অনেক ঠাকুরের, গৌরাঙ্গের, শ্রীকৃষ্ণের মূর্তি, ছবি, ছোট ছোট মাটির পুতুল, অনেক বই এসব বিক্রি হচ্ছে। এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই সোনার গৌরাঙ্গ দেখতে পাবো। এই যে সামনেই রয়েছে 350 বছরের পুরনো অষ্টধাতুর বিগ্রহ, যেখানে সোনার প্রলেপ থাকায় এটিকে সোনার গৌরাঙ্গ বলা হয়। সোনার গৌরাঙ্গের ভোগ প্রসাদ পাওয়া যায়, যদি ইচ্ছা থাকে একটা নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেওয়া হয়। সোনার গৌরাঙ্গ ছাড়াও রয়েছে এখানে কাঠের তৈরি শ্রী চৈতন্য মূর্তি, বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবীর মূর্তি। এখান থেকে আপনারা চাইলে ঠাকুরের ছবি, বই সংগ্রহ করতে পারবেন। এবার চলে এলাম 3 গোস্বামী বাবা মহারাজের সমাধি মন্দিরে। মন্দির খোলার সময় এই নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে। চলুন ভেতরে ঢুকে দেখি। বেশ সন্ধে সন্ধে নেমে এসছে বলে
সব মন্দিরের যত লাইট আছে সেগুলি জ্বালানো হয়েছে, যে জন্য পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে অপূর্ব ফুলের সমারোহ, বিশেষ করে বাগানবিলাস গাছ, বোগেনভেলিয়া, বিভিন্ন রঙের বোগেনভেলিয়া রয়েছে এখানে, অপূর্ব লাগছে। সাথে মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। তার সাথে সামনেই দর্শন করছি বাবা ভোলানাথের বিশাল মূর্তি। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনও জুড়িয়ে যাচ্ছে, যেন আলাদাই শান্তি মিলছে এখানে এসে। আপনারা কিন্তু অবশ্যই এই স্থানটি দর্শন করবেন। এবার আসলাম নবদ্বীপের অন্যতম জনপ্রিয় রাধারানীর মন্দিরে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। এই মন্দিরটি হলো ভগবান কৃষ্ণের প্রতি দেবী রাধার প্রেমের এক নিদর্শন। বিগ্রহ দর্শন করুন। আর এই মন্দির প্রাঙ্গণে অনেক দোকানপাট রয়েছে, অনেক পোশাক আশাক এখানে পাওয়া যায়, মেয়েদের গোপী পোশাক এখানে পাওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য অনেক পোশাক রয়েছে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এবার এলাম নবদ্বীপের অন্যতম জাগ্রত পোড়ামাতলার মন্দিরে। এটি নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষ প্রাচীন বটগাছের নিচে পূজিত হয়। এখানে মন্দির প্রাঙ্গণে প্রচুর ফুলের দোকান রয়েছে, তারা অনবরত ফুলের মালা গাঁথছেন। আর এখানে অনেক মিষ্টির দোকান, যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারবেন পুজো দেওয়ার জন্য, তাও রয়েছে। তো আমি একটি ডালা নিয়ে নিচ্ছি। আমার এই ডালাটা 50 টাকা দাম পড়েছে। এছাড়াও 100 টাকারও ডালা রয়েছে। আরেকটি জবা ফুলের মালা নিয়ে নিলাম। আর এই যে বহু প্রাচীন এই বটগাছ, এই বটগাছের নিচেই পোড়ামা পূজিত হন। কথিত আছে যে বজ্রপাতে গাছ ও মূর্তি স্থান পুড়ে যাওয়ায় দেবী পোড়ামা নামে পরিচিত হন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন দেবীর ঘট, এই দেবীর ঘটই একসময় স্থাপন করেন বাসুদেব সার্বভৌম, যিনি 1500 শতকে সিদ্ধতান্ত্রিক বাসুদেব সার্বভৌম এই ঘট স্থাপন করেন। আর 1845 খ্রিস্টাব্দে ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র এই স্থানটি 100 বছরের প্রাচীন বলে উল্লেখ করেন। কথিত আছে অতীতে এক অগ্নিকাণ্ডে মূর্তি স্থান পুড়ে ছাই হয়ে গেলেও দেবীর ঘট অক্ষত ছিল। তখন থেকেই দেবীর নাম পোড়ামা। এই গাছে অনেকেই তার মানতের চিহ্ন রেখে যান। এক পাশে রয়েছেন দেবী ভবতারিণী, যা দেবীর দক্ষিণাকালী রূপ। এখানে আগে পশু বলি দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেই প্রথা বন্ধ আছে। আর এক পাশে পূজিত হন ভবতারণ শিব। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছেন। নবদ্বীপে এসে লাল দই নেব না তা কি হয়, তাই বাড়ির জন্য লাল দই নিয়ে নিলাম। আর এখানে প্রতি কেজি হাঁড়ি 200 টাকা দরে বিক্রি হচ্ছে। আর নিয়ে নিলাম গঙ্গা জল। চলুন, আজকের মতন নবদ্বীপ ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।